2016 প্যানেল বাতিল সংক্রান্ত মামলা, সে খবরে নজর রাখবো। সুপ্রিম কোর্টে এসএসসি 2016 প্যানেল বাতিল সংক্রান্ত মামলা, সেই মামলা কলকাতা হাইকোর্টে ফিরিয়ে দিল শীর্ষ আদালত। মামলা ফেরালো বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ। কোনো টেন্টেড ক্যান্ডিডেট ইন্টারভিউতে যোগ দিতে পারবেন না, পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের বিচারপতি। 2016 অযোগ্যদের তালিকা পাবলিক ডোমেনে প্রকাশের নির্দেশ। প্রতিবন্ধী টেন্টেড ক্যান্ডিডেটদের ইন্টারভিউয়ে বসানোর এসএলপি খারিজ। রাজ্যের এসএলপি খারিজ শীর্ষ আদালতে। এসএসসি মামলায় সুপ্রিম কোর্টে বড় ধাক্কা রাজ্যের। সুপ্রিম কোর্টে এসএসসির নতুন নিয়োগকে চ্যালেঞ্জ মামলা কলকাতা হাইকোর্টে ফেরালো সুপ্রিম কোর্ট। এসএসসির নতুন বিজ্ঞপ্তি সহ সমস্ত মামলা ফেরালো শীর্ষ আদালত। কলকাতা হাইকোর্টেই মামলাগুলি শুনানি হবে। কলকাতা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য। রাজ্যের আবেদন খারিজ করল দেশের শীর্ষ আদালত। আইনজীবীরা কি বলছেন এই বিষয়ে দেখুন। 16 এবং 2025-কে একভাবে একটা রুলের মধ্যে করে বসানো উচিত হয়নি। সুপ্রিম কোর্টের ডাইরেকশনও এরকম ছিল না। জোর করে দুটো ফ্রেশার ব্যাচ এবং 2016 ক্যান্ডিডেটকে একসাথে বসানোর জন্য আজকে এই পরিস্থিতি হয়েছে, এবং তাতে মামলার পর মামলা বেড়ে যাচ্ছে। এবং যারা ক্যান্ডিডেট, যারা 2016 সালে পাস করেছিলেন জেনুইন, এবং যারা ফ্রেশার ক্যান্ডিডেট, কারোরই কোনো সুবিধা হচ্ছে না। সুপ্রিম কোর্টের কাছে যে মামলা উঠেছিল এই সমস্ত ইস্যু নিয়ে সুপ্রিম কোর্ট শোনার পরে বলে দেয় পুরোটাই কলকাতা হাইকোর্ট দেখবে। এবং সুপ্রিম কোর্ট এটাও স্পষ্ট করেছে যে 2000 যে জাজমেন্টটা হয়েছে সেখানে কোথাও বলা নেই যে দুজনকে এক করে বসাতে হবে কি বসাতে হবে না। সেখানে সুপ্রিম কোর্টের স্পষ্ট বক্তব্য হচ্ছে হলে এটা গভর্নমেন্ট নিজে তারা ডিসিশন নেবে, এবং যাতে জেনুইন ক্যান্ডিডেট দে শুড নট বি এফেক্টেড অন দ্য বেসিস অফ নিউ রুল, এটাও সুপ্রিম কোর্ট তার রেকর্ডে দিয়ে দিয়েছে। এটা ইচ্ছাকৃতভাবে করা হয়েছে, আরো তাদের ডিসপিউট ক্রিয়েট হয়ে গেছে। তো ওভারঅল উই আর লুকিং ফরওয়ার্ড। এবার সুপ্রিম কোর্ট কলকাতা হাইকোর্ট মামলাটা শুনতে পাচ্ছিলাম না একটাই কারণে, কারণ সুপ্রিম কোর্টে পেন্ডিং আছে বলে। এবার কলকাতা হাইকোর্ট শুনতে কোনো অসুবিধা থাকলো না, মামলাটা চলবে। হয়তো রাজ্য সরকারও চেয়েছিল মামলাটা চলুক, না চললে তারা একটা সলিউশনে গিয়ে দেন। তারা সলিউশনে না গিয়ে এই কীর্তিটা করেছেন। এবার বলছি উই ওয়েলকাম দিস স্টেপ। রাজ্য সরকারের ওই মুখ পোড়া, ওই পড়া আপনারা বলেন, রাজ্য সরকারের মুখটা এমনিতেই পোড়া। বিগত যে অর্ডার 8 তারিখে শুনানি হয়ে বলে জাস্টিস সিনহা বলেছেন তার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গেছেন। জনগণের পয়সা আছে, বারে সুপ্রিম কোর্টে দৌড়চ্ছেন, এছাড়া আর কি। একটা চূড়ান্ত সিদ্ধান্ত করে দিয়েছেন যে হাইকোর্টই যা সিদ্ধান্ত নেওয়া সেটাই হয়। ওরা আরো পয়সা খরচ করে দৌড়বেন ওপর নিয়ে, সেই আর কি। সে বিধি যদি অসাংবিধানিক ঘোষিত হয় তাহলে ফ্রেশার্সরা তাদের যোগ্যতার ভিত্তিতে চাকরি পাবে। চাকরি একবার বাতিল হয়েছে দুর্নীতির কারণে, তাদের জন্য বিশেষ সুবিধে এরকম দুর্নীতিমূলক চিন্তাতে এই রাজ্য সরকারই একমাত্র করতে পারে। সুপ্রিম কোর্টের বক্তব্য খুব পরিষ্কার, যদিও সেটা মৌখিক বক্তব্য, যে আমরা চেয়েছিলাম 2016 সালের যে নিয়োগ প্রক্রিয়া সেটা 2016 সালের ক্যান্ডিডেটদের মধ্যে রেস্ট্রিক্টেড রাখতে। এসএসসি এই ভুলটা করেছে, সরকার এই ভুলটা করেছে, কারণ নতুন পদ সেটাকে যুক্ত করে দিয়ে একসঙ্গে পুরোটি জাম্বেল আপ করে দিয়েছে। এসএসসির পক্ষ থেকে এই ভুলটি হয়েছে। যদি এই যে পদে নিয়োগ হয়েছিল 2016 সালে, সেই পদের মধ্যেই 2016 সালের ক্যান্ডিডেটদের মধ্যেই এই নিয়োগ প্রক্রিয়া রাখতো, তাহলে এই ত্রুটি বিচ্যুতি হতোই না। কিন্তু এসএসসি এই ত্রুটি বিচ্যুতি করেছেন এইভাবে। রাজ্য সরকার নতুন ভ্যাকেন্সি দিয়েছে, সেই ভ্যাকেন্সি অ্যাড করিয়ে নিয়ে তার সাপেক্ষে অ্যাডভার্টাইজমেন্ট করে সেই নতুন রুল এনে নিয়োগ করেছেন। নতুন রুলও কোথাও আনতে বলেনি, তারা নিজেরাই নতুন ভ্যাকেন্সি অ্যাড করে নতুন রুল এনে এই পুরো বিষয়টি এই জগা খিচুড়ি পাকিয়েছে সরকার এবং এসএসসি। এর দায় সরকার এবং এসএসসিকে নিতে হবে। তার কারণ এই ছেলেমেয়েরা যারা ফ্রেশার্স, তারা 100% নাম্বার পেয়েও তারা ইন্টারভিউয়ে ডাক পাচ্ছে না। সঞ্জয় কুমারের বেঞ্চে যে এসএসসির মামলা ছিল, সেখানে এসএসসি এসএলপি করে যে পিএইচ টেন্টেড ক্যান্ডিডেটদের পরীক্ষায় বসিয়েছিল, তাদের ওই লিস্টে যে তুলেছিল সেইটার আবার এসএলপি করে তাদের লিস্টে রাখতে চাইছিল। আজকে মহামান্য বিচারপতি স্পষ্ট বলে দিয়েছে কোনো টেন্টেড ক্যান্ডিডেট পরীক্ষায় বসতে পারবে না, এসএলপি ডিসমিস করে দিয়েছে। এসএসসি তারা টেন্টেড ক্যান্ডিডেটের পক্ষে একদম সুপ্রিম কোর্ট পর্যন্ত রয়েছে, এসএসসি রয়েছে দাগিদের পক্ষে। এবং বলার সময় বারবার বলতে যে তাহলে দাগিদের চাকরি রাখবো, মানে বারবার চেষ্টা করছেন দাগিদের চাকরি রাখতে। আদালত কোথাও বলেনি যে নতুন রুল তৈরি করে নতুন নিয়োগে নতুন বিজ্ঞপ্তি, যেখানে নতুন ভ্যাকেন্সি অ্যাড করতে। আদালতের ইন্টেনশন আজকে যা মৌখিক অবজারভেশন দিয়েছে, আন্ডারস্ট্যান্ডিং ছিল যে তারা 2016 সালের ক্যান্ডিডেটদের মধ্যে থেকেই এই নিয়োগ প্রক্রিয়া চালাবেন, কিন্তু তারা সেটা করেননি। তারা কি করেছেন, নতুন ভ্যাকেন্সি অ্যাড করেছেন, নতুন রুল নিয়ে এসছেন। এখন সেই রুলের যে কনস্টিটিউশনালিটি সেটা চ্যালেঞ্জ
কলকাতা হাইকোর্টের সামনে, সেটা আগামী 28 তারিখ মামলার পরবর্তী শুনানি। এসএসসির পক্ষ থেকে এবং এক অংশের পক্ষ থেকে এটা ভাসিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছিল যে এই যে রুলের যে কনস্টিটিউশনালিটি, সাংবিধানিক বৈধতা, সেটা নাকি অ্যাডজুডিকেটেড হয়ে গেছে। এটার অ্যাডজুডিকেশন হয়নি। আমাদের চ্যালেঞ্জের বিষয় হচ্ছে 2025 সালের যে রুল, সেই রুলে বেসিক্যালি আর্টিকেল 14 এবং 16-এর ভায়োলেশন হয়েছে, তাই সেই রুল সাংবিধানিকভাবে বৈধ হতে পারে। বিশেষ করে প্রায়র টিচিং এক্সপিরিয়েন্সের এই 10 নম্বর দিয়ে এই যে ফ্রেশ ক্যান্ডিডেটদের ডিপ্রাইভ করা হচ্ছে। তৃণমূল নেতা তথা আইনজীবী বৈশ্বনাথ চট্টোপাধ্যায় কি বলেছেন শুনবো, পাশাপাশি তৃণমূল নেতা তন্ময় ঘোষ তার কি প্রতিক্রিয়া দেখুন। কোর্ট কি অর্ডার দিয়েছে, অর্ডারটা ঠিক মতো করে না বুঝে বলাটা ঠিক হবে না। দ্বিতীয়ত, আপনি বলছেন যে প্রতিবন্ধীদেরকেও এই সুযোগ দেয়া যাবে না। প্রতিবন্ধীরা যদি কেউ অযোগ্য হয়ে থাকে তাকেও কোন রকম সুযোগ দেওয়া যাবে না। তো এই জায়গাটা আমি জানি না, একটু সুপ্রিম কোর্টের মহামান্য বিচারপতিরা অর্ডার দিয়েছেন, তাদের অর্ডার তো আমাদের সবাইকে শ্রদ্ধার্ঘ্য করতে হয়। তো আগের বার যেটা আমাদের তরফ থেকে যেটা বক্তব্য শুনেছিলাম লয়ারদের, যে প্রতিবন্ধী যারা বিশেষভাবে সক্ষম তাদের ক্ষেত্রে এটা বিবেচনা করা যেতে পারে, মানে সেটাই তারা আমরা বুঝেছিলাম, মানে সেইটুকু লয়ার যিনি সাবমিশন করেছিলেন তিনি তাই বলেছেন। এইটুকু বুঝি যে চাকরি লোকের খেয়ে দেওয়া, চাকরি নষ্ট করে দেওয়া, এইটা যারা করছেন তারাও গুরুতর অপরাধ করছেন। প্রথমত এটা এসএসসির বিষয়, তারা সংশ্লিষ্ট দপ্তর এবং তারা নিজে আইনজ্ঞদের পরামর্শ নিয়ে যা যা করা সেই মতো রাজ্য সরকার সেই মতো ব্যবস্থা নেবে। সেটা একটা আইনি ব্যাপার, আদালতের ব্যাপার, সেই বিষয়ে আমি মন্তব্য করবো না। আর একটা বিষয় আমরা দেখছি, যখনই কোনো একটা নিয়োগের প্রক্রিয়া শুরু হচ্ছে তখনই বিভিন্নভাবে মামলা করার একটা টেন্ডেন্সি তৈরি হচ্ছে, এবং সেটা করে যাতে কোনোভাবেই নিয়োগ প্রক্রিয়াতে কমপ্লিট না করা যায় সেইটার চেষ্টা করা হচ্ছে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ভাবে। বিরোধীদের কাছে আবেদন থাকবে যে ছেলে মেয়েদের চাকরি পেতে দিন, সমস্ত কিছুতে রাজনৈতিক উদ্দেশ্য না খুঁজে কোনো সময় একসঙ্গে কাজ করে সমাজের কথা ভাবাটাও উচিত। আর বাকি আইনি বিষয় নিয়ে যে সংশ্লিষ্ট দপ্তর তারা বক্তব্য। বিজেপি রাজ্য সভাপতি সমীর ভট্টাচার্য এই বিষয়ে কি বলেছেন শুনবো, পাশাপাশি বাম নেতা সুজন চক্রবর্তী তার কি প্রতিক্রিয়া দেখুন। ধারাবাহিকতা বজায় রেখে তৃণমূল কংগ্রেস সরকার একবার কোর্টে ভৎসনার শিকার হলো, ঘরের ছেলেকে ঘরে ফিরিয়ে দেবার ব্যবস্থা করলো সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট এই বার্তা পৌঁছে দিল যে কোনোভাবেই টেন্টেডদের ঘুরপথে নিয়োগ করা যাবে না। তৃণমূল কংগ্রেসের একমাত্র এজেন্ডা ছিল চাকরি চোরদের বাঁচানো এবং যারা চাকরি কিনেছেন আজকে তাদের আবার নিয়োগ করা। আজকে সেক্ষেত্রে হাইকোর্টের রায়টা বল থাকবে। নানান রকম এই এসএসসির পরীক্ষা, নিয়োগ, দুর্নীতি ইত্যাদি ইত্যাদি যা যা চলছে, সুপ্রিম কোর্ট রাজ্য সরকারের আবেদনকে পত্রপাঠ বিদায় করে হাইকোর্টে পাঠিয়ে দিয়ে রাজ্য সরকার এমন ভাবেই চলছে যাতে বেআইনি, দুর্নীতি এটা স্পষ্ট, এবং যত বেআইনি কাজ হবে তত মানুষের কোনো না কোনো প্রশ্নের গ্রিভেন্স রিড্রেসালের জন্য সে কোর্টে যাবে, এবং সরকার এমন ভাবে চলছে যাতে কোর্টে যাওয়ার সুযোগ হয়। সরকার এমন ভাবে চলছে যেন বেআইনি কাজ হয়ে থাকে। রাজ্য সরকার যতক্ষণ এই দুর্নীতির কাজে, বেআইনি কাজে থাকবে, মানুষের বিপর্যস্ত হওয়াটাই স্বাভাবিক।